অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন শারীরিক রোগ সমস্যা নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে আলোচনা করে কথা বলে সেসব সমস্যার সমাধান নিয়ে আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, খুব গরম, আর সেই গরমে শারীরিক খুব জটিল একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো পুরোটা অনুষ্ঠান জুড়ে, এবং সেটি হচ্ছে হিট স্ট্রোক। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন শুরুতে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল। কেমন আছেন? ভালো আছি। গরমে তো আসলে সবারই অবস্থা। দর্শক, আমরা কথা বলবো পুরোটা সময় জুড়ে হিট স্ট্রোক। আমরা সবাই জানি গরমে সারা দেশের আমরা সবাই খুব নাজেহাল অবস্থায় আছি। এটাও দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে উঠছে। আমরা জানি ঠিক এই গরমে শরীরের বেশ কিছু পরিবর্তন হয়, বেশ কিছু রোগ হয়। কিছু নামে আমরা তাদেরকে চিনি: হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প, হিট এক্সহশন, হিট সিনকপ, হিট ইডিমা, বিভিন্ন নামে। এসব বিষয় নিয়ে আমরা পুরোটা সময় জুড়ে, পুরোটা অনুষ্ঠান জুড়ে কথা বলবো। কিন্তু আপনাদেরকে জানতে হবে এই হিট স্ট্রোক এবং যে স্ট্রোক আমরা সাধারণভাবে চিনি, আসলে এই দুটো স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কী? কেন আমরা হিট স্ট্রোক হলে আপনাদেরকে সচেতন হবার কথা বলছি? একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 30 থেকে 50% সম্ভাবনা থাকে হিট স্ট্রোক থেকে মারা যাবার। তাই এই অনুষ্ঠানটি থেকে আপনাদেরকে চোখ রাখতে হবে খুবই সতর্কতার সাথে। দর্শক, আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুকে যাচ্ছে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। ডক্টর ঈশিতা বিশ্বাস, আমরা কথা বলছিলাম আজ হিট স্ট্রোক নিয়ে। আসলে এটা সমসাময়িক যে পরিস্থিতি, এতটা গরম এবং অনেকটা বছর পর কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানুষ এতটা গরমে আসলে নাজেহাল অবস্থা। তো এই যে হিট স্ট্রোক, প্রথমে আপনার কাছে জানতে চাই কেন নামটা হিট স্ট্রোক? আচ্ছা, হিট স্ট্রোকটা আসলে কি, যদি আমি একটু সহজ বাংলায় বলি, এটা মূলত হচ্ছে তাপমাত্রাজনিত শারীরিক জটিলতা। এবং এই অতিরিক্ত তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেলে এবং অনেকক্ষণ সময় ধরে কেউ যদি এই গরম আবহাওয়ার মধ্যে থাকে, তাহলে কিছু শারীরিক জটিলতা হতে পারে। এটাকে মূলত আমরা 4টে স্টেজে ভাগ করতে পারি। অলরেডি আপনি সেটা মেনশন করেছেন। প্রথম স্টেজটাকে আমরা বলি হিট ক্র্যাম্প, তারপরটাকে বলছি হিট সিনকপ, তারপরটাকে বলছি হচ্ছে হিট এক্সারশন, তারপর বলছি হচ্ছে হিট স্ট্রোক। কেন এটা স্ট্রোক? স্ট্রোক মানেই কিন্তু আমরা বুঝি যে একটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে। সো হিট স্ট্রোকে যখন একটা পেশেন্ট আসে, তখন সাধারণত তার নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন থাকে। যেমন পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট কিছু অসংলগ্ন কথাবার্তা বলে, ইভেন পেশেন্ট জ্ঞানও হারিয়ে ফেলতে পারে, ইভেন খিঁচুনি পর্যন্ত হতে পারে। এর জন্য আসলে একে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে আসলে হিট স্ট্রোক। সাধারণত কিন্তু আসলে স্ট্রোক বললে সাধারণ মানুষ যেমনটা বোঝে যে মুখটা একটু বাঁকা হয়ে যাওয়া, অথবা কথা বন্ধ হয়ে যাওয়া, হাত পা হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাওয়া, অথবা চোখে কিছুই হঠাৎ করে না দেখা, মাথা হঠাৎ ব্যথা করা। আসলে আপনি বললেন যে স্ট্রোক মানে নিউরোলজিক্যাল একটা কন্ডিশন, কিন্তু হিট স্ট্রোকও ওয়ান সর্ট অফ, আসলে এটা একটা স্নায়ুজনিত সমস্যা। দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু একটা হবে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য, আর একটা হচ্ছে ভাস্কুলার, মানে যে আমাদের ব্রেনে যে ব্লাড সাপ্লাই দেয়, এই ব্লাড সাপ্লাইয়ের কোথাও যদি হ্যাম্পার হয়, সেটাকে আমরা বলছি স্ট্রোক। আর হিট স্ট্রোক হচ্ছে এই তাপমাত্রাজনিত কারণে, যখন মানুষের মধ্যে এই যে কিছুক্ষণ আগে যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো যদি হয়, তাহলে সেটাকে বলছি হিট স্ট্রোক। মানে এই প্যাথোফিজিওলজি আলাদা। আচ্ছা, মানে মানব শরীরের তাপমাত্রাই হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে, কারণ আমাদের শরীরে হয় কি, একটা থার্মো রেগুলেটরি একটা সিস্টেম আছে, যেটা সবসময় বাইরের তাপমাত্রার সাথে আমাদের দেহের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করে রাখে। আচ্ছা, বা এইটার মধ্যে একটা ব্যালেন্স করে রাখে। কিন্তু আসলে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। যেমন দেখবেন গত বছরের রেকর্ডের চেয়ে কিন্তু এবছরের রেকর্ড বেশি, এবং এর পিছনে আসলে অনেক কারণ রয়েছে।
তো এই কারণগুলোর জন্য তাপমাত্রা বৃদ্ধির ফলে এই অনেকক্ষণ ধরে যদি বিশেষ করে আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছে, যেমন যারা নির্মাণ কাজ করছে, যারা রিক্সা পুলার বা রিক্সা চালক, কৃষক ভাইরা রয়েছে, তারা কিন্তু অনেকক্ষণ এই রোদে কাজ করতে হয় এবং রোদে কাজ করার ফলে কিন্তু শরীর থেকে লবণ এবং পানি বের হয়ে যায়। এর ফলেই আমাদের শরীরে কিছু উপসর্গ এবং শারীরিক জটিলতা দেখা যায় যখন আমাদের বডি টেম্পারেচারটা আর মেনটেন করতে পারে না, আমাদের থার্মোরেগুলেটরি সিস্টেমটা ফেল করে, তখন যে জটিলতাগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে আমরা বলছি এই যে হিট ক্র্যাম্প, হিট সিনকপ, হিট এক্সজশন, হিট স্ট্রোক। একদম লাস্ট স্টেজটা নাম দিচ্ছি আমরা হিট স্ট্রোক, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এবং অলরেডি এবছর কিন্তু আমরা খবরে দেখলাম আজ পর্যন্ত প্রায় 10-12 জন কিন্তু রোগী মারা গিয়েছেন হিট স্ট্রোকে। এটা অবশ্যই বেশ অ্যালার্মিং কিন্তু এটা ব্যাপারটা। অ্যাকুট ইমার্জেন্সি, এগুলো অবশ্যই হাসপাতালে ম্যানেজ করতে হবে এবং ম্যানেজ না করলে তার মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যাদের এই হিট স্ট্রোকটা হবে সাধারণত তারা 4-5টা স্টেজ পরে গিয়ে কিন্তু এই লাস্ট স্টেজ মানে যেটা ইমার্জেন্সি হিট স্ট্রোক তাদের হয়, কিন্তু একজন রোগী অথবা একজন মানুষ কিভাবে বুঝবে যে তার এই হিট স্ট্রোক হতে চলেছে, অথবা কেউ যদি চায় যে তার পাশের মানুষটিরও এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, আসলে কি কি সাইন সিমটম দেখবে? খুব সুন্দর একটি প্রশ্ন যে আসলে কি কি উপসর্গ দেখে আমরা বুঝবো যে আমি হিট স্ট্রোকের দিকে চলে যাচ্ছি বা এখনই আমার আসলে একটা ম্যানেজমেন্ট বা মেডিকেল ম্যানেজমেন্টের দরকার আছে। প্রথমে যেটা আমরা বললাম যে হিট ক্র্যাম্পটা আসলে যখন অনেক বেশি হট ওয়েদার বা হিউমিড ওয়েদারে আমরা এক্সপোজড হই তখন কিন্তু আমাদের শরীরে সোয়েটিং হয়। হ্যাঁ, এটা একটা কম্পেনসেটরি মেকানিজম। শরীর বডি সবসময় চায় যে সোয়েটিংয়ের মাধ্যমে তার টেম্পারেচারটাকে মেনটেন করবে। তো যখন খুব বেশি সোয়েটিং হয় তার সাথে কিন্তু লবণ বা ইলেকট্রোলাইটও ইমব্যালেন্স হয়, সেটা সোডিয়াম পটাশিয়াম, ফলে আমাদের মাংসপেশিতে কিন্তু যদি বলে ব্যথা করে বা চাবায়, এরকম একটা মাসেল ক্র্যাম্পের মতো একটা সিমটম আসে। এই ক্ষেত্রে কিন্তু জাস্ট রিহাইড্রেশন করলেই কিন্তু পেশেন্টের সিমটম রিমুভ হয়ে যায়, শুধু পানি খেলেই ঠিক হয়ে যায়। সুতরাং তাহলে কেউ যদি কোনো অনেকক্ষণ ধরে হট ওয়েদার এক্সপোজড থাকে বা অনেকক্ষণ ধরে কাজ করে, তার যদি এরকম উপসর্গ দেখা যায় তাহলে সে বুঝতে পারবে। এরপর যেটা হচ্ছে হিট সিনকোপটা মূলত আসলে হট ওয়েদার বা এই যে অতিরিক্ত গরমে আমাদের ভেসেলসগুলো ডাইলেট হয়ে যায়, আচ্ছা, প্রসারিত হয়ে যায়, এটাকে আমরা বলছি ভেসোডাইলেটেশন। এই ভেসোডাইলেটেশনের জন্য দেখা যায় যে কিছুক্ষণের সময়ের জন্য হয়তো ব্রেনে আমাদের ব্লাড সাপ্লাইটা কমে গেল, ফলে পেশেন্ট কিন্তু কিছুক্ষণের জন্য অজ্ঞানও হয়ে যেতে পারে। তাহলে এরকমও কিছু উপসর্গ থাকতে পারে, একদম কিন্তু স্ট্রোকের মতো, যেরকম আমরা স্ট্রোককে চিনতে পারি। সুতরাং এরপরে হচ্ছে হিট এক্সারশন। এই স্টেজটা কিন্তু মানে হিট স্ট্রোকের জাস্ট আগের স্টেজ এবং খুব ইম্পর্টেন্ট। আমরা বলছি হচ্ছে হিট এক্সারশন, মানে আমরা খুব এক্সস্টেড হয়ে যাব, পেশেন্ট খুব ক্লান্ত ভাব লাগবে, অবসাদগ্রস্ত লাগবে, বমি বমি ভাব লাগবে, চোখে ঝাপসা দিবে এবং দেখা যাবে যে তার বডি টেম্পারেচারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে এবং এই স্টেজেও কিছু সোয়েটিং থাকবে। আচ্ছা, কিন্তু এই সময়ে যদি ম্যানেজ না করা হয় পেশেন্ট বা সে কিন্তু হিট স্ট্রোকের দিকে চলে যাবে এবং এটাই হচ্ছে সবচেয়ে যেটা আমি বললাম লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন, জটিল অবস্থা। এই স্টেজে আসা মানে যখন চলে আসবে তখন দেখা যাবে তার আর সোয়েটিং হচ্ছে না, তার আর ঘাম হচ্ছে না, সে দেখা যাবে প্রচন্ড মাথা ব্যথা করছে এবং সে অসংলগ্ন কথাবার্তা বলছে বা কনফিউজ হয়ে যাচ্ছে, ইভেন দেখা যায় অনেক সময় খিঁচুনি পর্যন্ত হয় এবং পরবর্তী স্টেজে রেনাল ফেলিউর হতে পারে, তার লিভার ফেলিউর হতে পারে, আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলা অকেজো হয়ে যেতে পারে, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মাল্টি অর্গান ফেলিউর, আলটিমেটলি ডেথ। মানে দেখা যাচ্ছে যে আসলে খুব ছোট জিনিস দিয়ে শুরু, কিন্তু দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। কিন্তু আমরা যদি ছোট ছোট উপসর্গগুলোকে চিনতে পারি, একটু নিজেদেরকে ব্যবস্থা নিতে পারি, অথবা যে রোগীটি অথবা যে মানুষটি এই সিচুয়েশনে যাচ্ছে তাকে একটু হেল্প করতে পারি, তাহলে এই ভয়ঙ্কর জটিল অবস্থা কিন্তু অনেক, এর জন্য আসলে প্রতিরোধ করাটাই বাঞ্ছনীয়। আচ্ছা, এটা কিন্তু প্রতিরোধযোগ্য, একটু সচেতন হলেই এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধটা নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনার কাছে জানতে চাই। সাধারণত কিন্তু এই গরমে আমাদের মধ্যে যে প্রবণতাটা থাকে সেটা হচ্ছে যে
একটু গরম লাগলো অথবা বাইরের গরম আবহাওয়া থেকে বাসায় আসলাম, ফ্রিজটা খুলে কিন্তু ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে ফেললাম। তো এই ব্যাপারটা আসলে এই অতিরিক্ত গরমে এরকম ঠান্ডা পানি খাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে কতটুকু স্বাস্থ্যকর? না, আসলে একদম ঠান্ডা, একদম যেটাকে একদম ফ্রিজ করা, সেই ঠান্ডা পানিটা খাওয়ার ব্যাপারে আমরা একটু মানা করি। যে একদম গরম থেকে এসে আপনারা দরকার মিক্স করে খেতে পারেন, কিছু ঠান্ডা কিছু নর্মাল, বা নর্মাল খাওয়াই ভালো। কারণ অনেকের দেখা যায় কোল্ড অ্যালার্জি থাকে অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ফলে, আবার অনেকের অ্যাজমাটিক পেশেন্ট আছে, তাদের ওই সিমটমগুলো বেড়ে যেতে পারে। শুধু একদম ঠান্ডা ফ্রিজেরটা ঢকঢক করে না খেয়ে একটু মিক্স করে খাওয়াটাই স্বাস্থ্যের জন্য বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে বলেন যদি এরকম হিট স্ট্রোকের কোনো রোগী আপনাদের কাছে আসে? অথবা সতর্ক বার্তা হিসেবে তো আপনারা মানুষদের মধ্যে এ ধরনের লিফলেট দিচ্ছেন অথবা সতর্ক করছেন, এটা করেন অথবা এটা করেন। আসলে কি কি সতর্ক উপায় আপনারা মানুষজনকে বলছেন যে হিট স্ট্রোক হলে আপনারা এই এই উপায় অবলম্বন করবেন, তাহলে আপনারা আপনাদের জীবন বাঁচাতে পারবেন? হ্যাঁ, এটা যে কিভাবে আসলে আমরা প্রতিরোধ করতে পারি, এক্ষেত্রে প্রতিরোধের জন্য আসলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই সচেতন হতে হবে। এবং সচেতন হওয়ার ক্ষেত্রে সাধারণত খেয়াল রাখতে হবে যে প্রয়োজন ছাড়া আমরা যেন বাসার বাইরে না যাই। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এই সময় কিন্তু প্রখর রোদ থাকে, বাইরে প্রচণ্ড গরম থাকে। যদি প্রয়োজন না থাকে তাহলে যেন আমরা বাসা থেকে না বের হই যতদিন এই টেম্পারেচারটা পারসিস্ট করবে। আর অবশ্য জীবন আর জীবিকার জন্য তো অবশ্য যেতেই হবে, বের হতেই হবে, এটাই নর্মাল। যাদের ক্ষেত্রে বের হতেই হবে তাদের ক্ষেত্রে কিছু সচেতনতা বা কিছু স্টেপ আসলে ফলো করলে তারা ভালো থাকতে পারবে। মানে বিশেষ করে তারা যখন বাইরে যাবে তারা ছাতা ব্যবহার করতে পারে, ক্যাপ ব্যবহার করতে পারে। তারপর তাদের শরীরে যেন হাইড্রেশনটা ঠিক থাকে, এর জন্য অবশ্যই তরল জাতীয় খাবারটা খাবে, মানে পানি খাবে। পানির সাথে যেটা হচ্ছে আমরা ওটস স্যালাইন খাবারের ব্যাপারে এনকারেজ করি। এছাড়া আমাদের কিছু ফ্রেশ ফ্রুট জুস রয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে হোমমেড মানে তরল জাতীয় যে কোনো খাবারটাই ফ্রি অ্যান্ড ফ্রিকোয়েন্টলি খাবে, যেন পানি শূন্যতাটা না হয়। মানে অনেকে তো এটা লেবুর রস, লেবুর রস হতে পারে, ডাবের পানিও খেতে পারে, মানে যেটাই হচ্ছে বিশুদ্ধভাবে পানি যেন পান করে বা তরল জাতীয় খাবারটা যেন বেশি করে খায়। তারপর হচ্ছে একটানা রোদের মধ্যে যেন না থাকে। যদি হয়তো 2 ঘন্টা থাকলে বা 1 ঘন্টা থাকলো, দেন 1 ঘন্টা সে ছায়ায় থাকলো, রেস্ট নেবে। তারপর কায়িক পরিশ্রমগুলো এই সময়টা আমরা একটু কম করতে বলি, বিশেষ করে রোদের মধ্যে বা বাইরে গিয়ে। 2 নাম্বার হচ্ছে পোশাকের ব্যাপারে একটু সচেতন হওয়া, একটু ঢিলাঢালা পোশাক পরা, তারপর হালকা কালার পরা, সাদা বা হচ্ছে যেগুলো একটু সুদিং, হ্যাঁ সেই ধরনের ড্রেস পরা, কটন বা সুতির কাপড় এর জন্য খুবই আরামদায়ক, সেটা পরতে পারে। তারপর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্করা কিন্তু একটু ভালনারেবল গ্রুপ বলি আমরা। এবং এখন কিন্তু শিশুরা প্রচন্ড অসুস্থ হচ্ছে, কারণ তাদের থার্মোরেগুলেটরি সিস্টেমটা একটু দুর্বল থাকে। মানে হয়তোবা ছোটবেলা থেকে তাদের তখনও বিল্ড আপ করে না। প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে আমরা আরও কথা বলবো, কেননা দর্শকদেরকে আমাদেরকে জানাতে হবে। তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, জেনে নেই তার প্রশ্নটি। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন? আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। জি, আমার বয়স 19 প্লাস। জি, যে জানতে চাচ্ছি এই হিট রোগটা যে কোন কারণে হতে আর কি সম্ভাবনা বেশি, যে কি কিসের জন্য হয়? আচ্ছা, হিট স্ট্রোকটা কিসের জন্য হয়? আসলে হ্যাঁ, আর আসলে কিভাবে বুঝবো? এবং জানতে চাচ্ছেন কি কি উপসর্গ হয়? জি। আমাদের বিশেষজ্ঞের কাছে আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এই প্রশ্ন এটাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। একটি না, আপনি 2টি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডক্টর ঈশিতা বিশ্বাস, আমরা আসলে কথা বলছিলাম কথায় কথায়, দর্শক জানতে চাচ্ছেন আসলে কেন হয়, এটি প্রশ্নের উত্তরটা যদি বলতেন। প্রথমে আমি বলে নিয়েছি যে হিট স্ট্রোকটা একটা তাপমাত্রা জনিত শারীরিক জটিলতা। এটা সাধারণত প্রচণ্ড গরমেই হবে, যখন বাইরের তাপমাত্রা অনেক বেশি হবে। যেমন গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের টেম্পারেচার কিন্তু 40 to 42 ডিগ্রি সেলসিয়াস। তো এত বেশি তাপমাত্রায় যখন আমরা অনেকক্ষণ বেশি এক্সপোজড হব, তখন দেখা যাবে যে আমাদের শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়।
মানে আমাদের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে সেন্টার আছে সেই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। যদি অনেকক্ষণ ধরে কোনো মানুষ বা কেউ যদি এই রোদের মধ্যে বা এই বাইরে থাকে, অতিরিক্ত ঘাম হয়ে যাওয়ার জন্য বা শরীর থেকে লবণ বের হয়ে যাওয়ার জন্য, মূলত ডিহাইড্রেশনের জন্য এই হিট স্ট্রোকের মতো এই ধরনের জটিলতাগুলো আসলে মানে দেখা যায়। অতিরিক্ত গরম, এবং সেই গরমে আসলে একজন মানুষের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে সেটা একদম নষ্ট হয়ে যায়, যার জন্য হিট স্ট্রোক হচ্ছে। ওনার আরেকটাও প্রশ্ন ছিল যে আসলে হিট স্ট্রোক হলে উনি কিভাবে বুঝতে পারবেন যে ওনার হিট স্ট্রোক হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরা ফিরবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি এবং সেটি হচ্ছে হিট স্ট্রোক। এ পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি জটিল অবস্থা নিয়ে। এই গরমে নাজেহাল অবস্থায় একটি ভয়ঙ্কর জটিল কন্ডিশন আপনার শরীরে, এবং সেটি হচ্ছে হিট স্ট্রোক। এ বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে ডক্টর ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল। বিরতিতে যাবার আগে আমাদেরকে একজন দর্শক ফোন দিয়েছিলেন এবং তাকে আমরা বললাম যে হিট স্ট্রোক কেন হয়। তার আরেকটি প্রশ্ন ছিল, আসলে হিট স্ট্রোক হচ্ছে সেটির কি কি লক্ষণ আছে। যদিও আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি, আরেকবার যদি ওনার বোঝার জন্য আসলে মূলত হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ হয়তো বা হট ওয়েদার বা হচ্ছে গরমের মধ্যে সে থাকবে, এরকম একটা হিস্ট্রি থাকে, দেন ফলোড বাই হচ্ছে তার কিছু উপসর্গ হবে। উপসর্গগুলোর মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করবে, বমি বমি ভাব হবে, প্রচণ্ড দুর্বল লাগবে। ইনিশিয়ালি হয়তো বা ঘাম হচ্ছিল, কিন্তু এখন হয়তো বা ঘাম আর হবে না, চোখে ঝাপসা দেখাবে, অনেক সময় দেখা যায় পেটে ব্যথা শুরু হয়ে গেল, তারপর দেখা গেল যে প্রচণ্ড দুর্বল লাগছে, অবসাদ লাগছে, মনে হয় এখনই হয়তো বা জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক সময় দেখা যায় পেশেন্টরা খুব কনফিউজড থাকে, কনফিউশন মানে চিনতে পারতেছে না কোথায় আছে বা আমি কি করছি। তারপর দেখা যাচ্ছে যে উল্টোপাল্টা কথা বলছে, বা যেটাকে আমরা বলি রিলেটেড না বা অসংলগ্ন কথাবার্তা। এবং একটা সময় দেখা যায় লস অফ কনসাসনেস বা জ্ঞানও কিন্তু হারিয়ে ফেলতে পারে, খিঁচুনি পর্যন্ত হতে পারে। আচ্ছা, তো এই ধরনের যদি অনেকক্ষণ ধরে কেউ বাইরের তাপমাত্রায় অনেকক্ষণ ধরে এক্সপোজড হয় এবং তার পরবর্তী যদি এ ধরনের উপসর্গ শুরু হয়, তাহলে তাকে অবশ্যই বুঝতে হবে যে আমি হিট স্ট্রোকের দিকে হয়তো বা যাচ্ছি। এটি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই দর্শক আপনি শুনতে পেরেছেন যে এবং বুঝতে পেরেছেন কি কি লক্ষণ এবং উপসর্গ হলে আপনি বুঝতে পারবেন যে এই অতিরিক্ত গরমটা আপনার শরীরের জন্য অথবা আপনার আশেপাশে কারোর জন্য খারাপ হচ্ছে। ডক্টর ঈশিতা বিশ্বাস, আপনি কিছুক্ষণ আগে শিশুদেরকে নিয়ে কথা বলছিলেন। আসলে প্রত্যেকটা রোগেই কিন্তু আমরা চিন্তা করি কারা ঝুঁকির মধ্যে একটু বেশি থাকে। সাধারণত শিশু এবং বয়স্করাই কিন্তু এই ঝুঁকির মধ্যে থাকে। এটি ছাড়াও আসলে শরীরে তো অনেকেই ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন ধরনের ক্রনিক রোগে ভুগে থাকে। আসলে কারা কারা এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? আচ্ছা, মানে কারো রিস্কি গ্রুপের মধ্যে অলরেডি আমি যেটা মেনশন করেছি, যেটা বাচ্চা, শিশুরা এবং বয়স্ক, সাথে যারা হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ বলতে আমি বুঝাচ্ছি যারা অনেকক্ষণ ধরে রোদে কাজ করে। তার মধ্যে আমাদের মানে নির্মাণ শ্রমিক হতে পারে, রিক্সা চালক হতে পারে, কৃষক ভাই হতে পারে, তারপর হচ্ছে যারা আপনি কিছুক্ষণ আগে বললেন যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের হাইপার টেনশন আছে, যারা অনেক বেশি ওবেস বা স্থূলতায় ভুগছেন, ওবেসিটি যাদের থাকে, অনেক সময় প্রতিবন্ধী যেই মানুষরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই হিট স্ট্রোক হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। তার মানে তাদের আসলে একটা নির্দিষ্ট সময়, দিনের নির্দিষ্ট সময় যখন এরকম টেম্পারেচার বেশি থাকবে, তখন ঘরের বাইরে আসলে না বের হওয়াটাই ভালো। আপনি প্রতিরোধের কিছু উপায় বলছিলেন এবং বলছিলেন পানি খাওয়ার কথা, তরল জাতীয় বিভিন্ন খাবার খাওয়ার কথা। এছাড়াও একজন মানুষ কিভাবে কি স্টেপ নিলে এই হিট স্ট্রোক থেকে নিজেকে ভালো রাখতে পারবে অথবা ভালো হয়ে ফিরতে পারবে? হ্যাঁ, আসলে আমি প্রথমেই বলেছি এটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য এবং এই সময়টা কিন্তু খুব বেশি সময় না। তবে দেখা যাচ্ছে এপ্রিল মাসে এবং নেক্সট 72 আওয়ার্স কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর কিন্তু মানে হিট অ্যালার্ট জারি করেছে এবং অলরেডি কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দিয়েছে। স্কুলগুলা কিন্তু এখন অনলাইনে ক্লাস শুরু করেছে।
সুতরাং এগুলাই আসলে মানে সচেতনতা বা প্রতিরোধের কিছু কিছু উপায়, এবং এই ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে, ব্যক্তিগতভাবেও কাজ করতে হবে, রাষ্ট্রীয়ভাবেও কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে আমার যে মানে আমার ক্ষেত্রে আমি কি করণীয় বা কি আসলে আমাদেরকে ফলো করা উচিত, যেটা আমি প্রথমেই বললাম, যদি প্রয়োজন ছাড়া আসলে আমরা বাইরে যাব না, বিশেষ করে 10টা থেকে 2টা পর্যন্ত। তারপর যেটা বললাম যে যদি আমাদের বাইরেও যেতে হয় অবশ্যই আমরা ছাতা ব্যবহার করব, ক্যাব ব্যবহার করব, যতটুকু সম্ভব মানে কুলিং একটা স্পেস বা ছায়ার মধ্যে থাকার চেষ্টা করব। যেহেতু এখন বাইরের টেম্পারেচারটা অনেক বেশি, প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি বা তরল জাতীয় খাবারটা খাবো। সাথে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ওই যে ডাবের পানি, ফ্রেশ ফ্রুট জুস, লেবুর শরবত, এগুলো আমরা প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট 3 লিটার, তো 2.5 থেকে 3 লিটারটা যেন অবশ্যই আমার ইনটেক হয়। কারণ হিট স্ট্রোকের মূল একটা কারণই হচ্ছে আমাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। সুতরাং কোনোভাবেই যেন আমার শরীরে পানি শূন্যতাটা না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা তো গেল আসলে প্রতিরোধের ব্যাপার। আর কেউ যদি হিট স্ট্রোকে পড়েই যায়, হিট স্ট্রোকে কেউ আক্রান্ত হয়েই যায়, তাহলে আসলে তার ক্ষেত্রে কি কি করণীয়? আচ্ছা, হিট স্ট্রোকের মূলত আগের স্টেপগুলো যেটা আমরা বললাম যে হিট এক্সারশন, ওই পর্যন্ত আমরা আসলে বাসায় ম্যানেজ করতে বলি। সেক্ষেত্রে আমরা কি উপদেশগুলো দেই, যখন একটা রুগীর মধ্যে এ ধরনের আমি যে উপসর্গগুলো অলরেডি আমি মেনশন করলাম, যে বমি বমি ভাব, মাথা ঘোরানো, চোখে অন্ধকার দেওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, অবসাদ হয়ে যাওয়া, এরকম উপসর্গ আসার সাথে সাথেই তাকে ওই হট ওয়েদার থেকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, সেই গরম যে উত্তপ্ত আবহাওয়া, ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং যতটুকু সম্ভব যদি এসি এরিয়াতে হয় সেটা সবচেয়ে বেটার হয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তো খুব বেশি সম্ভব নয়। সুতরাং শীতল একটি জায়গায় বা ছায়ার মধ্যে নিয়ে আসতে হবে। তার শরীরে যদি অপ্রয়োজনীয় যেই জামা কাপড় রয়েছে এগুলাকে খুলে যতদূর সম্ভব সরানো। তারপর তার শরীরটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডার মধ্যে আমরা অনেকভাবে করতে পারি, আইস প্যাক দিয়ে করতে পারি। তারপর যদি হাতের কাছে কিছুই না থাকে, টাওয়েল থাকে, অনেক সময় গামছা থাকে, এগুলো আমরা ঠান্ডা পানি বা যে কোনো পানিতে ভিজিয়ে আমি শরীরটাকে মুছিয়ে দিতে পারি। ইভেন ঠান্ডা পানিতে আপনি গোসলও করাতে পারেন। এবং একটু যদি তার খেতে পারে, তাকে তরল জাতীয় খাবারটা অবশ্যই আপনি বারবার খাওয়াবেন অথবা ওর স্যালাইন খাওয়াবেন। তবে আধা ঘন্টা পর্যন্ত আপনি ওয়েট করবেন। যদি এর মধ্যেও দেখা যায় যে আপনার উপসর্গগুলো ইমপ্রুভ হচ্ছে না, বরং পেশেন্ট খারাপের দিকেই যাচ্ছে, তাহলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিকটস্থ যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে পরামর্শ নেবেন। তার মানে এই যে গরম কেন্দ্রিক যে জটিল অবস্থাটা, হিট স্ট্রোকের আগের অবস্থা যেটি বললেন হিট এক্সজশন, সেই সময়টা থেকে কেউ যদি তাকে গরম পানি ছিটা দেয় অথবা টাওয়েল দিয়ে শরীর গা হাত পা মুছিয়ে দেয় অথবা শীতল অবস্থায় রাখে, সেখান থেকে ফিরতে তার সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা। কিন্তু এই যে আধা ঘন্টা পরে আপনি বললেন যে যদি সে না ফেরে অথবা ভালো না হয়, আরও কিছু যদি বিপজ্জনক চিহ্ন দেখে, তারপরে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা অথবা নিকটস্থ কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া, কি কি বিপদ চিহ্নের কথা আসলে আপনি বলতে চান যে এই বিপদ চিহ্নগুলো দেখলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাব? একটা হচ্ছে যে উপসর্গগুলো ছিল তার থেকে পেশেন্ট আরো ডিটোরেট করতেছে, পেশেন্ট হয়তো বা আস্তে আস্তে তার জ্ঞানটা হারিয়ে ফেলতেছে, ওই যে উল্টা পাল্টা বা অসংলগ্ন যে কথাগুলো তার বলার কথা না, আরো খারাপের দিকে যাচ্ছে, পেশেন্টের প্রচন্ড বমি হচ্ছে। অথবা যদি আপনার বাসার হাতের কাছে ব্লাড প্রেশার থাকে, তাহলে আপনি হয়তো বা ব্লাড প্রেশারটা মেপে দেখলেন যে প্রেশারটা কমে যাচ্ছে। তারপর হচ্ছে গায়ের টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় থার্মোমিটার দিয়ে মেপে দেখলে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে বা 40 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। টেম্পারেচারটা অনেক বেশি। সাথে সাথে পেশেন্টের খিঁচুনি শুরু হয়ে যাচ্ছে বা পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলছে। সুতরাং এই সমস্ত উপসর্গ থাকলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ। নিশ্চয়ই দর্শক আজকের এই অনুষ্ঠানটাই দেখে অনেক উপকৃত হবে যারা যারা দেখছে, কেননা আসলে গরম যেরকম পড়েছে এরকম যে কেউই আসলে আক্রান্ত হতে পারে। তখন আসলে আমি আমার নিজের ক্ষেত্রে অথবা আমার আশেপাশে ভিডিও না করে অথবা সাহায্য না করে আসলে আমি কিভাবে তাকে চিকিৎসার কিছু প্রাথমিক ধাপগুলো দিতে পারি, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। এক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন ডক্টর ঈশিতা বিশ্বাস, যে অনেক সময় কিন্তু বলা হয় যে নর্মাল পানি না খেয়ে আপনি প্রতিদিনই ওরস্যালাইন যুক্ত পানি খান অথবা লবণ বেশি করে খান, তাহলে এই সময়টা আপনার পানির সাথে যে লবণ বেরিয়ে যাচ্ছে তাহলে সেই সমস্যাটা হবে না। আসলে এই কথাটার সত্যতা কতটুকু? না, এখন যদি অনেক বেশি ঘাম হয় সেক্ষেত্রে আসলে আমরা প্লেন ওয়াটার না খেয়ে সাথে ওরস্যালাইন খেলে, একটা খেলে বা
অনেক বেশি ঘাম হলে 2টো, এর চেয়ে বেশি আমরা মানে সব সময় যে তাকে ওর স্যালাইন লবণ পানি খেতে হবে ব্যাপারটা না। সে লবণ পানি খেলো, কিছু প্লেন ওয়াটার খেলো, কিছু ফ্রুট জুস খেলো, কিছু লেবুর শরবত খেলো, মানে এনি ফর্ম অফ তরল জাতীয় খাবার যেটা আমাকে হাইড্রেশনটা মেনটেন করবে, আমার শরীরের পানি শূন্যতাটা তৈরি মানে হতে দিবে। পানিযুক্ত খাবার, সেটা যে পানিযুক্ত কোনো ফর্মেই খাবার, হতে পারে। হ্যাঁ। আপনি বলছিলেন যে এই যে আমাদের হিট স্ট্রোক এবং যখন আধা ঘন্টা পরেও রোগী তার অবস্থা থেকে ভালো হচ্ছে না, কারো হয়তো বা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, অসংলগ্ন কথা বলছিল, অসংলগ্ন আচরণ করছিল, অথবা মাথা ঘুরে পড়ে গিয়েছে, এই ব্যাপারগুলো যখন ভালো হচ্ছে না তাকে আমরা হসপিটালে নিলাম, কিন্তু এই যে হসপিটালে নেওয়ার পর তাকে চিকিৎসা মানে কি কি চিকিৎসা পদ্ধতি সাধারণত হসপিটালে রোগীদেরকে আমরা দিয়ে থাকি? আচ্ছা, ওটা আসলে অনেক সময় এটা পেশেন্টসের কন্ডিশনের উপরে নির্ভর করে। তবে মূলত আমরা যে সমস্ত নর্মাল মেজার রাখি সেটা হচ্ছে আইভি স্যালাইন আমরা শুরু করে দিই হাইড্রেশনের জন্য, তারপর হচ্ছে কুলিং করি, এখানে আইস প্যাক খুব ব্যবহার করা হয়। কুলিংটা সাধারণত আমরা এক্সিলা বা বগলে ইউজ করতে পারি, ঘাড়ে ইউজ করতে পারি, তারপর গ্রয়েন মানে আমাদের 2 রানের মাঝখানে, মানে আমরা খুব চেষ্টা করি যে আমাদের টেম্পারেচারটা যত তাড়াতাড়ি কুলিং করা যায়। সেক্ষেত্রে একটু আপনাকে ইন্টারফেয়ার করি, টেম্পারেচারটা আসলে কতক্ষণের মধ্যে কমিয়ে আনতে পারলে ভালো? মূলত আসলে আমরা একটু স্লোলি কমাই। আচ্ছা, এটা আসলে চিকিৎসকরা তার সমস্ত অবস্থা, এবং এরকম অবস্থা যদি খুব বেশি জটিল হয় এই সমস্ত পেশেন্টকে কিন্তু আইসিইউতেও ম্যানেজ করতে হয়। আচ্ছা আচ্ছা। এবং টেম্পারেচারটা আমরা খুব স্লোলি রিডিউসড করি, এবং তখন হয়তো বা আইসিইউতে নিয়ে গিয়ে যার যেমন যেরকম হয়, কারো যদি পেশেন্টস কন্ডিশন, কারো যদি ইনটিউবেশন দরকার হয়, কারো যদি ডায়ালাইসিস লাগে, দেখা যায় কারো র‍্যাবডোমায়োলাইসিসের মতো জটিলতাও হয়। সুতরাং আসলে তার কোন অর্গান ইনভলভ হয়েছে, মানে তার হিট স্ট্রোকের কোন স্টেজে সে আছে তার উপর নির্ভর করে আমরা আসলে চিকিৎসাটা প্রদান করি। আপনি বললেন র‍্যাবডোমায়োলাইসিস অথবা কিডনির যে জটিল কন্ডিশনটা আমরা জানি যে কিডনি ফেলিয়ারের আগে, এই হিট স্ট্রোকে কেউ আইসিইউতে চলে গেল অথবা হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসাগুলো সে নিল না, এই হিট স্ট্রোক থেকে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে কি কি জটিল অবস্থা আসলে হতে পারে, যেখান থেকে রোগীরা একদম মারা পর্যন্ত যাচ্ছে, আসলে কি কি মানে জটিল বিষয়গুলো হতে পারে? আচ্ছা, অনেক ধরনের জটিলতা, যেটা হয় কি আমাদের বডির তো একটা নিজস্ব কম্পেনসেটরি মেকানিজম আছে, প্রত্যেকটা ভাইটাল অর্গান তার মতো কাজ করার জন্য তার নির্দিষ্ট একটা টেম্পারেচারকে তাকে মেনটেন করতে হয়। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় আমাদের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায়, 107, 106। সুতরাং এই টেম্পারেচারটাকে যদি আমি নর্মালি না নিয়ে আসি তাহলে আমাদের বডির ভিতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় এগুলো ব্যাহত হয়। আচ্ছা, এটার জন্য হার্ট ফেলিউর হতে পারে, এটার জন্য কিডনি ফেলিউর হতে পারে, এটার জন্য লিভার ফেলিউর হতে পারে, এটার জন্য ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, দেন হচ্ছে যেটা বললাম র‍্যাবডোমায়োলাইসিস হতে পারে, ইভেন যখন রেনাল ফেলিউর হতে পারে, মাল্টি অর্গান ফেলিউর হতে পারে। তার মানে আসলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে যে একবারেই হয়তো বা বিকল হয়ে গেল এবং আলটিমেটলি যেটা বললাম যে ডেথ। সুতরাং মানে ওই স্টেজে যাওয়ার আগেই আসলে আমাদেরকে ট্রিটমেন্টটা শুরু করে দেওয়াটাই উচিত বা বাঞ্ছনীয়। আপনারা তো চিকিৎসকরা আসলে ইদানিংকালে অনেক রোগী হয়তো বা রিসিভ করছেন, কেউ হয়তো বা বেঁচে যাচ্ছে আর কাউকে হয়তো বা বাঁচাতে পারছেন না, আসলে এই মৃত্যুর শতাংশটা আসলে কিরকম হিট স্ট্রোক থেকে মারা যাচ্ছে, আপনারা কিরকম রোগী দেখছেন? না, এখন পর্যন্ত আমি সমীক্ষায় যেটা দেখলাম যে আজকে পর্যন্ত আমি 12 জন দেখেছি। তো পোর্শনটা এখন পর্যন্ত খুব বেশি না আমাদের দেশে, কিন্তু এমনি শতাংশটা আসলে কতটুকু থাকে যে হিট স্ট্রোকে যদি একজন মানুষ আক্রান্ত হয় আসলে তার মারা যাওয়ার সম্ভাবনাটা? হিট স্ট্রোক স্টেজে চলে গেলে প্রায় 30%, তার মানে সংখ্যাটা কিন্তু আসলে অনেক বেশি যদি ওই স্টেজ পর্যন্ত চলে যায়। এটা অ্যাকর্ডিং টু স্টেজ, যদি হিট স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে তার মানে মৃত্যু ঝুঁকিটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। কিন্তু যদি সেটা হিট ক্র্যাম্প, হিট সিনকপ বা হিট এক্সরশন ওই স্টেজে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাসায় রিভার্স করা যায়। এই যে হিট স্ট্রোকে যে উপায়গুলো বললেন অথবা চিকিৎসাগুলো বললেন, ম্যানেজমেন্ট বললেন, বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কি আলাদা আলাদা কোনো পদ্ধতি আছে নাকি দুজনের জন্যই সেম? না, আলাদা। সেটা তো আসলে বাচ্চাদের থার্মোরেগুলেটরি সিস্টেম একরকম, বয়স্কদের যেটা থাকে অনেক সময় যে হাই রিস্ক ডায়াবেটিস থাকে, তার প্রেশার থাকে, তার ক্রনিক কিডনি ডিজিজ থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে আসলে থাকে না। সো আসলে ম্যানেজমেন্ট অবশ্যই ডিফার করে। এক্ষেত্রে জানতে চাই যে আসলে দেখা যায় যে শিশু এবং বয়স্ক ছাড়াও গর্ভবতী মহিলারা আছেন যারা দেখা যাচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অথবা বেবি হবে এরকম অবস্থায় অনেকে আছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তারা বাসায় বসেও অনেক সময় গরমে খুব নাজেহাল হয়ে যাচ্ছে অথবা হিট স্ট্রোকের মতো জটিল অবস্থায় পড়ছে। তাদের ক্ষেত্রে আসলে আপনার উপদেশটা কি? না, তাদের ক্ষেত্রে প্রেগনেন্ট মা তো আসলে এখানে দুটো জীবন, একটা হচ্ছে নিজে আর একটা তার আগত সন্তান, এবং তাদের ক্ষেত্রে তো আসলে একটু স্পেশাল কেয়ার লাগবেই। শুনুন, তাদের ক্ষেত্রে যেটা হবে, যেহেতু সে এখন গর্ভাবস্থায়, যেহেতু তার একটা রিস্কি পিরিয়ড সে যাচ্ছে, অবশ্যই সে বিশ্রাম নেবে, মানে সে যেন এই সময় রোদে বের হবে না, একদম প্রয়োজন ছাড়া বেরিয়ে হবে না। বাসায় থাকলেও সে মানে যে জায়গাটা কুল বা ঠান্ডা ঠান্ডা জায়গায় সেই জায়গাটায় থাকতে হবে। আসলে আমরা কথা বলছিলাম হিট স্ট্রোক নিয়ে, এবং এই যে গর্ভবতী মহিলারাও কিভাবে হিট স্ট্রোক থেকে নিজেদেরকে ভালো রাখবে সেটা নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়েটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আমরা কথা বলছিলাম হিট স্ট্রোক নিয়ে, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম হিট স্ট্রোক নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে আমাদের বাসায় যারা গর্ভবতী মহিলারা আছে তারা কিভাবে এই হিট স্ট্রোক কন্ডিশনে অথবা এর থেকে প্রতিরোধ পাওয়ার জন্য কি কি করতে পারে। ডক্টর ঈশিতা বিশ্বাস, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। গর্ভবতী মাদের জন্য একই অ্যাডভাইস বা উপদেশ থাকবে, সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া অবশ্যই বাড়ির বাইরে যাবেন না। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবেন। আর গর্ভকালীন সময় তো আসলে একটু গরমও বেশি লাগে, তো যতদূর সম্ভব আসলে ঢিলা ঢালা ড্রেস সে পরবে, এবং খেয়াল রাখবে যে বাচ্চার মুভমেন্টটা ঠিক আছে কিনা, এবং তার যে রেগুলার চেক আপগুলো আছে সেগুলো সে ঠিক মতো করবে। গুরুত্বপূর্ণ আসলে সবার জন্য একই, শুধু যদি কয়েকটা বেসিক স্টেপস আসলে মনে রাখে তাহলে কিন্তু আসলে হিট স্ট্রোকের মতো প্রতিরোধযোগ্য। এবং এটা দেখা যাচ্ছে একটা সাময়িক সময়, হয়তো বা এপ্রিল মে হয়তো বা ফার্স্ট উইক, টেম্পারেচার তো অবশ্যই চেঞ্জ হবে। এই কয়টা দিন আমরা যদি একটু সাবধানে থাকি তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করা যায়, অবস্থাটা কিন্তু আসলে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আপনার কাছে এই পর্যায়ে আসলে প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে আসলে গরম, আমার খুব গরম লাগছে, অথবা আজকের এই অনুষ্ঠানটা থেকে কেউ শিখে গেল যে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাকে পানি খেতে হবে, তো পানি জাতীয় খাবারও আমি খুব খাবো। দেখা গেল আখের রস খাওয়া শুরু করে দিল, অথবা বাইরের যে অনিরাপদ পানি, অস্বাস্থ্যকর পানি সেগুলো খাওয়া শুরু করে দিল, এবং পেশেন্টদের মধ্যে কিন্তু এখন ডায়রিয়া হওয়ার প্রবণতাও অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে আপনার ওপিনিয়ন অথবা মতামতটা কি? আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। যেটা গরমকালীন সময় আসলে পানিবাহিত বা কি ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি, যেহেতু বাইরের তাপমাত্রা অনেক বেশি, এবং আমাদের দেশে আসলে হয় কি, বাইরের খোলা খাবারগুলা এগুলি অস্বাস্থ্যকরভাবে আসলে তৈরি করা হয়, যেটা আসলে অনেক ধরনের মানে ডিজিজ তৈরি করতে পারে। বিশেষ করে আপনি যেটা বললেন আখের রস, তারপর লেবুর শরবত, এগুলো একদম খোলা খাবার। এগুলো খাওয়ার জন্য সবসময় আমরা কিন্তু জনগণকে মানে ইনহিবিট করি, বা কারণ আপনি যে পানিটা খাবেন বা যে তরল জাতীয় খাবারটা খাবেন সেটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। নাহলে হয়তো বা হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আপনি তরল জাতীয় খাবারটা খাচ্ছেন, কিন্তু আপনি আমাদের কাছে নিয়ে আসবেন ডায়রিয়া, ফুড পয়জনিং, অথবা হেপাটাইটিস, জন্ডিস, টাইফয়েড, এন্টারিক ফিভার। দেখা গেল যে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনি এই ধরনের যদি পানি বেশি করে পান করেন, এই অস্বাস্থ্যকর তরল জাতীয় খাবার খাওয়ার ফলে তৈরি হবে আপনার শরীরে অন্য ধরনের জটিলতা। এর জন্য আমরা কি পানি খাবো এবং সেটা বিশুদ্ধ কিনা সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, সেদিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। খুব সুন্দরভাবে বললেন। এই পর্যায়ে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের অনুষ্ঠান শুনছি, খুবই ভালো লাগছে, একটা সময় উপযোগী অনুষ্ঠান এটা। জি, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি অলরেডি পার্শিয়ালি অ্যানসারটা পেয়ে গিয়েছি যে এই গরমেতে হিট স্ট্রোকের পাশাপাশি কিছু রোগবালাই দেখা দিচ্ছে, সাথে দেখা যাচ্ছে আরো কিছু অসুখ। আমরা আসলে বিশুদ্ধ পানি পান করবো অবশ্যই, সাথে আপনারা বললেন যে লেবুর পানি, ডাবের পানি, দেন আদার্স যে মেজার গুলো, তাজা ফলের রস। এটার পাশাপাশি আসলে গরমের সময় আর কি কি অসুখ বিসুখ দেখা দিতে পারে যার থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়ে এখন কথা বলবো। ডক্টর ঈশিতা বিশ্বাস। গরমকালীন সময়ে আসলে যেটা উনি উল্লেখ করলেন সেটা তো আসলে পানিবাহিত কিছু অসুখ আমাদের মধ্যে আমরা পাই, যেমন এখন এ ধরনের রোগের প্রকোপটা খুব বেশি। একটা হচ্ছে ডায়রিয়া, অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, তারপরে হেপাটাইটিস, জন্ডিস, টাইফয়েড,
সাথে সাথে যেটা আমরা মানে এখন তো আসলে আর কয়েকদিন পরে আমাদের ডেঙ্গুর সিজনও শুরু হয়ে যাবে। ডেঙ্গি আমাদের খুবই পরিচিত একটি রোগ, অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি, প্রতিটা অ্যাডমিশনে একটা দুটো করে পাচ্ছি। সুতরাং ডেঙ্গু জ্বরের ব্যাপারে তো অবশ্যই আমাদের সচেতন হতে হবে। এছাড়া ফ্লু, কাশি, আমাদের বায়ু দূষণ বা নগরায়নের ফলে যেটা হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী একটা কাশির পেশেন্ট আমরা tendency তে এমনিতেই চলে গেছি আমরা। একদম মানে সবাই আসলে আমরা ভুগছি প্রায়। সো কাশি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ফ্লু লাইক সিমটম, এগুলো নিয়ে অনেক পেশেন্ট আসছে। নিউমোনিয়া, এই ধরনের পেশেন্ট সাধারণত কমিউনিকেবল ডিজিজগুলোই আমরা বেশি পাচ্ছি। এখন কিন্তু নিউমোনিয়ার প্যাটার্নটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে। তবে আমরা কথা বলছিলাম আসলে হিট স্ট্রোক নিয়ে। এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে এটা বেশি দেখা যায় যে সব বয়সী ছেলে মেয়ে বলেন অথবা বয়স্ক মানুষই বলেন, আসলে আমরা কিন্তু ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করি। দেখা গেল যে আমরা ঘরের নাস্তাটা খেলাম না, ভাতটা খেলাম না, কিন্তু আমরা বার্গার, পিৎজা, হটডগ এগুলো খুব খাচ্ছি। আসলে এগুলোর সাথে কি হিট স্ট্রোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে কিনা? না, হিট স্ট্রোকের সাথে অবিসিটি মানে স্থূলতার একটি সম্পর্ক রয়েছে। দেখা যাচ্ছে হিট স্ট্রোক যাদের হচ্ছে মানে যারা একটা রিস্কি গ্রুপের মধ্যে থাকে হচ্ছে স্থূলতা রয়েছে, যারা একটু মোটা মোটা, আচ্ছা, ওজন বেশি, ওজন বেশি, যে একটা হাইট অনুযায়ী আমাদের তো একটা ওয়েট মেনটেন করতে হয়, যেটাকে আমরা বলি বিএমআই। সুতরাং যারা এই মাত্রাতিরিক্ত ওজন রয়েছে তাদের এই হিট স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে। আবার যারা এই যে ফাস্ট ফুড খাচ্ছে, বার্গার, পিৎজা, তারপর হচ্ছে এই সমস্ত খাবারে যারা ইউজ টু, তাদের সাথে তো আবার অবিসিটির সম্পর্ক। সুতরাং ইনডাইরেক্টলি আছে, হয়তো বা ডাইরেক্টলি নাই। মানে ওগুলা খাওয়ার ফলে যার ওয়েট বেশি সে আসলে হিট স্ট্রোকের ঝুঁকিতে পড়ে মানে আসলে যাচ্ছে। ওজন বাড়লে তো শরীরের টেম্পারেচার এমনিতেই বেশি থাকে, খারাপ লাগে। তো বাইরের টেম্পারেচার এখন এমনিতেই অনেক বেশি, টেম্পারেচার এমনিতেই বেড়ে যাচ্ছে। তো যারা আসলে স্থূলকায় অথবা ওজন বেশি তাদের ক্ষেত্রে আসলে ঝুঁকিটা অনেক বেশি থাকে। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে আসলে ওই যে বাইরের যে কোনো খাবার গ্রহণ করার ব্যাপারে আমাদের এখন সাবধান হতে হবে। মানে ঘরের খাবারের দিকে, ঘরের খাবার, কারণ গরমকালীন সময় যে কোনো খাবার কিন্তু কন্টামিনেটেড বা ইনফেক্টেড হওয়ার প্রবণতা বেশি থাকে, পচে যাওয়ার যেহেতু এত টেম্পারেচার থাকে, তো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং বাইরের খাবার এই সময়টুকু যতটুকু সম্ভব আসলে আমরা এড়িয়ে চলবো। তারপর যদি কোনো কিছু খাই সেটা অবশ্যই গরম কিনা, এই ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি। কারণ দেখা যায় যে এখন তো এত গরমে খাবার দাবার নষ্ট হয়ে যায় বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, দেখা যায় ওই খাবারটা যদি গ্রহণ করে তাহলে দেখা যাচ্ছে যে ডায়রিয়া, কলেরা আরো বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। বাইরের খাবারের এটা চান্সটা একটু বেশি বেড়ে যায়। তার মানে আসলে বাইরের খাবারটা মানে আমরা বন্ধ করে দিয়ে বিরত থেকে নিজেদেরকে আমরা যদি একটু ঘরোয়া খাবারের দিকে মন দিই, অল্প খেলেও সেটা যেন স্বাস্থ্যকর, অবশ্যই মানে স্বাস্থ্যকর খাবার, ঘরের স্বাস্থ্যকর খাবার, ব্যালেন্সড ডায়েট, এই ব্যাপারটা যেন আমরা অবশ্যই আমাদের খাবারের যে চার্ট রয়েছে সেটার মধ্যে যেন আমরা অন্তর্গত করি। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে এই যে হিট স্ট্রোকের ব্যাপার, অনেকেই কিন্তু আপনি বললেন যে শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে তারা কিভাবে নিজেদেরকে প্রিভেন্ট রাখবে, কিন্তু আছে যে তারা খেলাধুলা করে অথবা ক্রিকেটার, তাদেরকে খেলতেই হচ্ছে, তো এই যে তাদেরকে তো বাইরে এক্সপোজ সবসময় হতেই হয়। আবার আরেকটা ব্যাপার দেখা যায় অনেকে কিন্তু ধূমপানের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। তো এই যে যারা খেলোয়াড় অথবা এই যারা ধূমপাই, এদেরকে আসলে হিট স্ট্রোক যাতে না হয় তাদেরকে আপনারা কিভাবে পরামর্শ দেন? এই গ্রুপটা কিন্তু আসলে যারা হচ্ছে ক্রিকেটার, ফুটবল মানে লং স্ট্যান্ডিং যাদের আসলে রোদে খেলতে হবে, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকের প্রবণতাটা বেশি থাকে, বিশেষ করে যারা জিম করে, আচ্ছা, এক্সারসাইজ করে, এই গ্রুপটাও কিন্তু এই সময় এই তাপমাত্রায় আচ্ছা তো হিট স্ট্রোকের মধ্যে পড়ে যেতে পারে। তাহলে কি এই সময়টা আপনারা ব্যায়াম করতে অথবা কায়িক পরিশ্রম করতে বারণ করছেন? কায়িক, বিশেষ করে বাইরে মানে ওপেন এয়ারে, যেটা হচ্ছে রোদের মধ্যে, ওইটা যতটুকু না করা সম্ভব। আর যদি করেও কেউ এক্সারসাইজ, তাহলে যেন তার তরল হাইড্রেশনটা যেন মেনটেন হয়, মানে তরল জাতীয় খাবারটা যেন তার এডুকুয়েট হয় থাকে, এবং ঘরের টেম্পারেচার যেমন এসি থাকা বা কুলিং জায়গাটা যেন থাকে, এই ব্যাপারগুলো যেন একটু খেয়াল রাখে, গুরুত্বপূর্ণ। এবং এই যে ধূমপায়ী যারা আছে তাদের ক্ষেত্রে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, যে যারা ধূমপান করছে তাদের হিট স্ট্রোক বেশি হচ্ছে, যারা ধূমপান করছে না তাদের হিট স্ট্রোক হচ্ছে না, এই ধরনের কোনো খুব একটা সমীক্ষায় নাই। তবে যেটা হচ্ছে যারা লং স্ট্যান্ডিং বাইরে থাকছে, মানে ওই
অনেক বেশি টেম্পারেচারের সাথে অনেকক্ষণ ধরে এক্সপোজড হচ্ছে তাদেরই হিট স্ট্রোকের পরিমাণটা আসলে বেশি থাকছে। গুরুত্বপূর্ণ। আর সাথে পানি শূন্যতা রয়েছে। পানি শূন্যতাটাই আসলে সবচেয়ে মানে সবচেয়ে এটা vast vital factor, একটা এটাই আসলে role একটা play করে। ভাইটাল ফ্যাক্টর। এই হিট স্ট্রোকের সময় আসলে দেখা যায় যে অতিরিক্ত গরম, খুব পানি শূন্য, অনেকে কিন্তু বিভিন্ন ধরনের চামড়ার সমস্যাও কিন্তু বাড়ছে। চামড়া খুব শুষ্ক হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, অথবা মুখের ত্বকে ব্রণ উঠছে। এসব রোগীদের ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে আচ্ছা, থাকেন? যেটা হচ্ছে স্কিনের তো আসলে এক একজনের এটা মানে জিনিসটা হচ্ছে অ্যালার্জিক কিনা সান এক্সপোজে মানে সেটার সাথে এটাও আসলে গুরুত্ব। রিলেটেড। সেই ক্ষেত্রে সানব্লক ইউজ করতে পারে যদি বাইরে রোদে গেলে তার স্কিনে অ্যালার্জিক র্যাশ হয় বা তার ওই স্কিন ডিজিজটা যদি অ্যাগ্রাভেট হয়, যেটাকে আমরা ফটোসেনসিটিভিটি বলি, এরকম কিছু যদি থাকে তার মধ্যে, তাহলে আমরা স্কিনের মানে যেটা সানব্লক ইউজ করতে বলি, ছাতাটা ব্যবহার করতে বলি। অনেক সময় ময়শ্চারাইজার যতটুকু সম্ভব মানে যেটা লোশন আকারে ফর্মে হতে পারে, অয়েল হতে পারে। অনেকে কিন্তু এই গরমে ময়শ্চারাইজারটা ব্যবহার করতে চান না, কেননা তেল তেলে হয়ে থাকে। এবং এই হিট স্ট্রোকের সময় কিন্তু আপনি বললেন যে যেহেতু শরীরের ঘাম প্রোডাকশনটাই বন্ধ হয়ে যায়, প্রচন্ড রকম মুখের ত্বক কিন্তু লাল হয়ে ওঠে। তো এটা আসলে কিভাবে বুঝবে যে এটা অ্যালার্জিক না, কিন্তু এটা হিট স্ট্রোকের জন্য লাল হয়ে গেছে? আলাদা করে কি বোঝার কোনো উপায় আছে? এটা যে একটা হচ্ছে ঘাম একদম থাকবে না, একদম শরীরটা লাল হয়ে যাবে, পুরো ড্রাই হয়ে যাবে। আপনি যদি হাত দেন মনে হবে যে অনেক বেশি টেম্পারেচার। আচ্ছা আচ্ছা। ইভেন থার্মোমিটারটা দিয়ে যদি মাপেন দেখবেন যে অনেক বেশি, হয়তো 106-5 ডিগ্রি তার জ্বর, যেটাকে আমরা টেম্পারেচার বলি, তার টেম্পারেচার বেড়ে গিয়েছে। কিন্তু সাধারণত অ্যালার্জিকগুলোতে হয় কি, তার ইচিং থাকে, প্রচন্ড চুলকায়, আর জায়গাটা একটু জেনারেলাইজড লাল হবে, কিন্তু ওই যে মানে অনেক বেশি তাপমাত্রা বেড়ে যাওয়া, তারপর হচ্ছে মানে টেম্পারেচার বেড়ে যাওয়া, এটা থাকবে না। এই প্রবলেম অ্যালার্জিতে সাধারণত ইচিং থাকে আর লাল লাল হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে যেহেতু সময় অনেক কম, বিদায় নিতে হবে। আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট কিছু পরামর্শ এবং উপদেশ দিতেন এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য। আচ্ছা, হিট স্ট্রোকের জন্য আসলে প্রতি বছরই তার তাপমাত্রা তার এই বছরের থেকে পরের বছর তার রেকর্ড ভাঙছে। সুতরাং এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আসলে আসুন আমরা সবাই এগিয়ে আসি। আমরা অবশ্যই পরিবেশ বান্ধব যেই গ্যাস বা পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করার জন্য এগিয়ে আসি। প্রচুর পরিমাণ পানি জাতীয় খাবার খাই বা তরল জাতীয় বা বিশুদ্ধ পানি পান করি। আর প্রয়োজন না হলে যেন আমরা ঘরের বাইরে না আসি। আর সবাই মিলে আমরা যেন গাছ লাগাই। গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে প্রকৃতি যতটা সুন্দর, প্রকৃতি কিন্তু আসলে রুষ্ট হতেও সময় নেয় না, যার নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রখর গরম, যেই গরমে নাজেহাল আমরা সবাই। এই দেশটাকে অথবা এই প্রকৃতিটাকে যদি আপনি নিজের বাসার মতো করে অথবা নিজের মতো করে ভালোবাসেন, প্রকৃতি আবারও হাসতে পারে, খেলতে পারে। তাই যেখানে যদি পারেন গাছ লাগান, ছাদ বাগান করুন, অথবা পাহাড় কাটায় যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলোর দিকে আরেকবার একটু সতর্ক হন, সচেতন হন। বিনা এতেই আপনার দেশের কোনো ক্ষতি করে ফেলছেন না তো, প্রকৃতি রাগ করছে না তো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নিশ্চয়ই আগামীতে কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন এবং নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।